আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন নির্বাচনে বিএনপির জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বিদেশি এক সাংবাদিক বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করেছেন, বাংলাদেশে এখনো অনেক মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের সঙ্গে রিকনসিলিয়েশন কিভাবে হবে? তারেক রহমানের উত্তর ছিল আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। 23শে ফেব্রুয়ারি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় সেজন্য আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া। কিন্তু ঠিক সেদিনে দেখা গেল তারেক রহমান আর সালাউদ্দিন আহমেদের কথার উল্টো সুর। ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে যেটি হরে দরে হত্যা মামলা বাণিজ্য, তারেক রহমানের আমলে এখন সেটি হয়ে গেছে শোন অ্যারেস্ট বাণিজ্য। অনেক কাঠখড় পোড়ানোর পর আদালত থেকে জামিন মিললেও শেষ পর্যন্ত মিলছে না মুক্তি। এই শোন অ্যারেস্টের মাধ্যমে একদিকে পুলিশ, অন্যদিকে স্থানীয় বিএনপি নেতারা বাণিজ্যে নেমেছেন, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে দেশের অনেক জায়গা থেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে জুলাই আন্দোলনের হত্যা মামলা নিয়ে চলতো মিথ্যার বেসাদি। মামলা হতো যার তার নামে, অনেক ক্ষেত্রে আসল বাদীও যায় না কোথায় কে তার আপনজন হত্যার বিচার চেয়ে মামলা ঠুকেছে। এমনকি জীবিত ব্যক্তিও হঠাৎ জানতে পারেন তাকে মৃত দেখে হয়ে গেছে মামলা, চলেছে দেদারসে অর্থ উপার্জন। শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তিকে জুলাই আন্দোলনে মৃত বলে দাবি করে মামলা করে সেই মামলায় বহু নিরীহ লোককে ফাঁসানোর রেকর্ডও আছে। অবস্থা এমন দাঁড়িয়েছিল, টাকা না দিলে জেলে যেতে হতো, আর টাকা দিলে বের হয়ে আসা যেত। এসব মামলা বাণিজ্যের অভিযোগ ছিল ইউনূসের নিয়োগকর্তা ছাত্রদের বিরুদ্ধে, কোনো কোনো ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনায় ঢালাওভাবে করা মামলাগুলোতে আসামি করার ভয় দেখিয়ে টাকা দাবি কিংবা মামলা থেকে নাম খারিজ করে দেওয়ার নামে বাণিজ্যের অভিযোগ দিনে দিনে বাড়লেও অধ্যাপক ইউনূস কিংবা তার উপদেষ্টারা ছিল নীরব দর্শক। উল্টো তাদের কারো কারো বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা বাণিজ্যের অভিযোগ আছে। আওয়ামী লীগকে দমনের জন্য অন্তর্বর্তী সরকার এক পর্যায়ে শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট। 2 পর্যায়ে চলা ওই অভিযানে 28,000-এরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে তখন গ্রেপ্তার করা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অভিযানকে রাজনৈতিক দমন হিসেবে বর্ণনা করেছে, কারণ গ্রেপ্তারের ধরনে কোনো সুনির্দিষ্ট অপরাধের চেয়ে রাজনৈতিক পরিচয় মুখ্য ছিল। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো মানুষকে নির্বিচারে আটকে রাখার সংস্কৃতি অন্তর্বর্তী সরকার আমলে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। ধারণা করা হচ্ছিল নতুন নির্বাচিত সরকার আসার পর বাংলাদেশে এই রাষ্ট্রীয় দমন পীড়নের সংস্কৃতির পরিবর্তন ঘটবে। বিশেষ করে বিরোধী পক্ষ হিসেবে অন্তর্বর্তী সরকার আমলে আওয়ামী লীগের উপর যেভাবে নির্যাতন চলেছে সেটি বন্ধ হবে, প্রকৃত দোষীদের শাস্তি হবে, কিন্তু নিরপরাধ ব্যক্তি ছাড়া পাবে। নির্বাচনে জেতার পর এমন আশ্বাস নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানও দিয়েছিলেন, বলেছিলেন আইনের শাসন নিশ্চিত করা হবে। কিন্তু ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেছেন, তারেক রহমানের কথাগুলো কেবল কথা হয়েই রয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রীদের 1 মাস না যেতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের শোন অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানো মামলার উপর সরকার অব্যাহত নির্ভরতা ইঙ্গিত দেয়। এ ধরনের আটকাদেশের ক্ষেত্রে বিএনপি সরকার আইনের শাসনের বিষয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলে মনে করছেন তিনি। দৈনিক প্রথম আলোর এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার আমলে কিভাবে অসত্য মামলা করে রাজনীতিবিদদের হয়রানি করা হতো তার জ্বলন্ত উদাহরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। তার বিরুদ্ধে ডজন খানেক হত্যা মামলা করা হয়েছে। 24শে জুলাই আন্দোলনের পর তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। যখন সংবাদ মাধ্যমে খবর বের হলো সেলিনা হায়াৎ আইভী পরিচালিত আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারেন, তখনই একের পর এক মামলা দিয়ে তাকে জেলে পোড়া হয়। একটি মামলায় তিনি জামিন পান তো আরেকটি মামলায় তার নাম ঢোকানো হয়। সর্বশেষ খবর হলো 12ই ফেব্রুয়ারি হত্যার অভিযোগ সহ পৃথক 5 মামলা তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। গত বছরের 9 নভেম্বর জামিন পান কারাবন্দী সেলিনা হায়াৎ আইভী। আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু প্রথম আলোকে বলেন, যেদিন হাইকোর্ট থেকে জামিন পান সেদিনই
আরও ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, যা গত বছরের ১৮ নভেম্বর মঞ্জুর হয়। আইনজীবী মোতাহার হোসেন বলেন, এই ৫ মামলার এজেহারে আইভীর নাম নেই। তিনি দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। তদন্তের কোনো অগ্রগতি নেই। এসব যুক্তিতে আইভীর জামিন চাওয়া হয়। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে আইভীকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। কিন্তু সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে আরেকটি হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় ২৬শে ফেব্রুয়ারি। অন্তর্বর্তী সরকার আমলেও সেলিনা হায়াৎ আইভী জামিন পাওয়ার পর নতুন করে মামলায় তাকে শোন অ্যারেস্টের ঘটনা ঘটেছিল। দেখা যাচ্ছে অধ্যাপক ইউনূসের আমলে যেভাবে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ বা সরকারের রাবার স্টাম্পের মতো কাজ করেছিল, সেভাবেই অক্ষরে অক্ষরে হুকুম পালন করে যাচ্ছে তারেক রহমানের আমলেও। বিশ্লেষকরা মনে করেন, তখন দেশে ছিল অন্তর্বর্তী সরকার, কারণে অকারণে নাগরিকদের জেলে পোড়া হতো। জামিন নিয়েও আদালতে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। কিন্তু নির্বাচিত সরকার একই পথ ধরবে কেন? আইনের শাসনে বিশ্বাসী বলে দাবি করা সরকার আপিল বিভাগের আইনি পথে ভরসা না পেয়ে আইভীকে শোন অ্যারেস্ট করে পূর্বসূরি দেখানোর বিতর্কিত পথে কেন হাঁটল? এর বড় আরেকটি প্রমাণ হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ঘটনাটি। ৮১ বছর বয়স্ক খায়রুল হকের বয়স বিবেচনা করে জামিন দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের দ্বৈত বেঞ্চ খায়রুল হককে ৪টি মামলায় জামিন দেন। পরে আরও একটি মামলায় জামিন দিলে তার মুক্তি পেতে আর কোনো বাধা ছিল না। কিন্তু ১২ই মার্চ নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় সাবেক প্রধান বিচারপতি এপিএম খায়রুল হককে। ওই দিন ঢাকার একটি আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ফলে ৫ মামলায় জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি। অথচ পুলিশের পক্ষ থেকে নতুন করে বিচারপতি খায়রুল হককে যে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছে, সেই মামলার মূল এফআইআরে তার নাম ছিল না। সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেছেন, বিষয়টি পুরোপুরি মন গড়া অভিযোগ। ডেভিড বার্গম্যান বলছেন, কোনো স্থানীয় পুলিশ কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাধীনভাবে এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, এটা বিশ্বাস করা কঠিন। বরং সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্তটি রাজনৈতিক বা আমলাতান্ত্রিক স্তর থেকে আসারই সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। হতে পারে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকেই। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী ২৩শে ফেব্রুয়ারি সাংবাদিকদের বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর যে হরে দরে মামলা হয়েছে, তাতে নিরীহ বহু মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সে মামলাগুলো যাচাই বাছাই করে দেখার নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিকভাবে প্রভাবিত প্রশাসনিক কাঠামোয় গ্রেপ্তারকৃত হাই প্রোফাইল ব্যক্তিদের বিষয়ে বড় সিদ্ধান্তগুলো সাধারণত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ছাড়া নেওয়া হয় না। বিশেষ করে রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলায় যুক্ত পুলিশ কর্মকর্তারা সাধারণত নির্বাহী বিভাগের ইশারা বা সরাসরি নির্দেশনায় কাজ করেন। প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে কি বলবেন? তিনি নিজেও একসময় বেআইনি আটক ও গুমের শিকার হয়েছেন। তাহলে কি এখন তার অধীনেও এমন বেআইনি আটক হতে দিবেন? বিএনপি সরকার যদি সত্যি আইনের শাসনের উপর ভিত্তি করে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে প্রমাণ করতে হবে ফৌজদারি প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হচ্ছে না। কিন্তু পুলিশের এমন উদ্যোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা ঠিক উল্টো বার্তাই দেয়। বিএনপি ক্ষমতায় আসার পর রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের একটি চিঠি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। আইভীর সর্বশেষ জামিনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নোট দেওয়া হয়েছে বলে যেদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল জানিয়েছিলেন, সেদিনই তার অধস্তনদের উদ্দেশ্যে লেখা রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের এই চিঠিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই চিঠিতে তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিত করেন এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য নির্দেশনা জারি করেন। তবে ওই ডিআইজি চিঠির বিষয়টি স্বীকার করলেও এর উদ্দেশ্য আওয়ামী লীগ নয় এমন দাবি করেন সংবাদ মাধ্যমগুলোর কাছে। কিন্তু সেই দাবি যে সত্যি নয়, তা এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে। শুধু সেলিনা হায়াৎ আইভী নন, জাতীয়ভাবে ন্যূনতম পরিচিত কোনো আওয়ামী লীগ নেতাই এখনো পর্যন্ত জামিন পাননি। তাদের মধ্যে বহুজন আছেন যারা আইভীর মতোই বিনা বিচারে মাসের পর মাস কারাগারে। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা দলগুলোর অনেক নেতাকে একই ভাগ্য বরণ করতে হচ্ছে। এমনকি কোনো দল না করে
আওয়ামী লীগকে সমর্থনের জন্য অনেক লেখক, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীকে ঢালাও হত্যা মামলার শিকার হয়ে 1.5 বছর ধরে জেলে আছেন। তাদের অনেককে জামিন আবেদনের শুনানির সুযোগও পাচ্ছেন না। ইতিমধ্যে জামিনের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী কারা হেফাজতেই প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে বিদেশে সমালোচনা হচ্ছে। শুধু গত ফেব্রুয়ারি মাসে হেফাজতে থাকা অবস্থায় মোট 13 জন বন্দীর মৃত্যু হয়েছে, যেখানে 5 হাজতই আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা MSF গত 1 মার্চ এ তথ্য দিয়েছে। দর্শক, দেশ জুড়ে এখন পুলিশের গ্রেপ্তার বাণিজ্যের নতুন আতঙ্কের নাম সোন অ্যারেস্ট। 28 ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার পতনের পর মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থন করা এলাকায় অবস্থান করে থানা পুলিশের হাতে গ্রেপ্তারের শিকার হয়েছেন তারা। থানায় রেকর্ড হয় একাধিক মামলাকে পুঁজি করে পুলিশ হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। রিপোর্টটিতে ভুক্তভোগী কার কার কাছ থেকে কত টাকা পুলিশ হাতিয়ে নিয়েছে সেটির খতিয়ানও তুলে ধরা হয়েছে। যারা টাকা দিচ্ছেন তারা অবশ্য মামলা থাকা সত্ত্বেও ঘুরে বেড়াতে পারছেন। পুলিশ আবার অনেক ক্ষেত্রে PW বা প্রোডাকশন ওয়ারেন্ট জারি করছেন। এই প্রোডাকশন ওয়ারেন্ট হলো আদালত কর্তৃক জারি করা একটি নির্দেশ, যার মাধ্যমে জেল হাজতে থাকা কোনো আসামিকে অন্য একটি মামলায় বা শুনানির জন্য আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এটি সাধারণত গ্রেপ্তারি পরোয়ানা থেকে ভিন্ন, কারণ আসামি ইতিমধ্যে পুলিশের হেফাজতে থাকেন। জানা গেছে, জুলাই বিপ্লবের মামলায় জামিন পাওয়া ব্যক্তিদের ঢাকার বিভিন্ন থানায় থেকে অজ্ঞাত আসামির তালিকায় অন্তর্ভুক্তি করে আদালতে আবেদন করতে পাঠানো হয়। ফলে জামিন পেলেও পরের দিন নতুন মামলার আসামি করা হচ্ছে। কোনোদিন খিলগাঁও থানার, আবার পরের দিন মিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। নতুন সরকারের আমলে এরই মধ্যে নতুন করে চলছে ধরপাকড়। গত 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে গিয়ে ময়মনসিংহ, টাঙ্গাইল, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার হয়েছেন, যেখানে সরকার নিজেই বলছে 5 আগস্টের পর দায়েরকৃত মামলাগুলো যাচাই বাছাই করে নিরীহ আওয়ামী লীগ কর্মীদের রেহাই দেওয়া হবে। সেখানে নতুন করে গ্রেপ্তার কি বার্তা দেয়? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিষয়টি তুলে ধরে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে পরে বহুবার প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার কথা বলেছেন। রাজনীতি সচেতন সবাই এটিকে সাধুবাদ জানিয়েছিল, কিন্তু সেই সাধুবাদের প্রতিফলনের বিপরীত চিত্রই দেখা যাচ্ছে নতুন সরকারের গত 1 মাসে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। দর্শক, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, জামাত এনসিপি আসলে বিএনপির কাছে কি চাইছে। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবত তথাকথিত সংসদে বিরোধী দল জামাত ইসলামী বিএনপির উপর একটা বাড়তি চাপ আরোপ করা শুরু করেছে, বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ এবং জুলাই সনদ বাস্তবায়নের চাপ। এবং জামাত এই হুঙ্কারও দিচ্ছে যে প্রয়োজনে তারা রাজপথে নামবে। কিন্তু কেন? আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর সত্যিকার অর্থে কার্যত প্রধান ক্ষমতার অংশী ছিল জামাত। এই যে এনসিপি বলুন, সমন্বয়ক বলুন, এগুলো কিন্তু সব জামাত। আওয়ামী লীগ পতনের প্রধান ক্যারেক্টার কাকে বলবেন আপনি? প্রধান ক্যারেক্টার আসলে জামাত। জামাতই নেপথ্যে থেকে অর্থ দিয়ে বিদেশি শক্তি সহযোগিতা করেছে। সেই শক্তি এছাড়া অভ্যন্তরীণ ভাবে আওয়ামী লীগ পতনের প্রধান শক্তি কিন্তু ছিল জামাত। আপনি যদি হিসেব করে দেখেন যে আওয়ামী লীগ পতনে জামাতের আসলে কি লাভ হলো, জামাতের লাভ হয়েছে উন্মুক্ত রাজনীতি করার সুযোগ পেয়েছে, কিন্তু জামাতের চূড়ান্ত লক্ষ্য ছিল ক্ষমতার মসনদে যাওয়া। জামাত কিন্তু ক্ষমতায় যেতে পারল না। নির্বাচনের কয়েকদিন আগে পর্যন্ত কানা ঘোষা ছিল দেশে বিদেশে যে জামাতই মনে হয় এবার ক্ষমতায় যাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সমীকরণে হিসেবটা পাল্টে গেছে। এখন জামাত
যখন ক্ষমতায় যেতে পারেনি তখন জামাত সত্যিকার অর্থে দিশেহারা। আওয়ামী লীগ পতনের পর আপনি যদি দেখেন যে জামাত আওয়ামী লীগের পতন করিয়েছে, বিএনপি ছিল পার্শ্ব চরিত্র, ক্ষমতার মূল সুবিধাভোগী হয়েছে বিএনপি। জামাত স্বাভাবিকভাবে দিশেহারা। আওয়ামী লীগ পতনের পরে যে ক্রান্তিকালটা ছিল 1.5 বছরের ইউনূস শাসন, সেই ইউনূস শাসনের সময়কালে জামাত কিন্তু প্রথম বা প্রধান ক্ষমতা ভোগী বা ক্ষমতার অংশীজন ছিল। জামাত নির্বাচনের রাজনীতিতে বলুন, জনসমর্থনে বলুন, ছোট হলেও মূল কেন্দ্র ছিল জামাত। ইউনূসকে চালাতো জামাত, কিন্তু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হওয়ার ফলে জামাত কিন্তু সেই কর্তৃত্ব হারিয়ে ফেলেছে। আজকে কর্তৃত্ব হারিয়ে জামাত এনসিপি তাদের মধ্যে কিন্তু একটা দিশেহারা ভাব চলে এসছে। কদিন আগেও তারা কেন্দ্রে বলুন, সচিবালয়ে বলুন, মাঠ প্রশাসনে বলুন, জামাত নেতৃত্ব যদি কিছু বলতো, কোনো সুপারিশ করত বা তদবির করত, সেটি কিন্তু শিরোধার্য ছিল। কারণ তখনও পর্যন্ত প্রশাসন বলুন বা সর্বপর্যায়ে সবাই ভেবে নিয়েছিল মনে হয় জামাতে ক্ষমতায় আসছে। জামাত এমন এমন জায়গা দখল করে বসেছিল, মন্ত্রী পরিষদ সচিব, সেনাবাহিনীর শীর্ষ পদ, সেনাবাহিনীকে যারা নাড়াতো, লাঠি ঘোরাতো, তারা বসেছিল জামাতের। সেই জায়গায় সেই কর্তৃত্ব বা সেই ক্ষমতা আজকে 16 মার্চ আমরা কথা বলছি, 17 ফেব্রুয়ারি নতুন সরকার গঠিত হয়েছে। ইতিমধ্যে জামাত কেন্দ্র থেকে শুরু করে সারা বাংলাদেশ, সেনাবাহিনী সব জায়গায় কর্তৃত্ব হারিয়ে ফেলেছে। এই যে 1.5 বছরের কর্তৃত্ব করলে, এক প্রকার নির্বাচনের মাধ্যমে নয়, নির্বাচন ছাড়াই জামাত ক্ষমতায় ছিল, সেই ক্ষমতার থেকে বিচ্যুত। এখন কেমন লাগে? খুব স্বাভাবিকভাবে দিশেহারা। জামাত নেতৃত্বের একটু চেহারাটা দেখুন, তারা ভাবছে যে আমরা আওয়ামী লীগ সরকারের পতন ঘটালাম, কিন্তু আমরা ক্ষমতায় যেতে পারলাম না। এটা কেমন একটা হয়ে গেল না? এবং ক্ষমতায় যেতে তো পারলামই না, যে ক্ষমতাগুলো বিভিন্ন জায়গায় আমরা আঁকড়ে আছি সেগুলো ত্যাগ করতে হচ্ছে। যার কারণে জামাত আজকে দিশেহারা এবং বিএনপির উপরে এই যে চাপ দিচ্ছে, এই চাপের প্রধানতম কারণ হচ্ছে জামাত আসলে ক্ষমতার অংশ চায়। আলোচনা আছে, বিশ্লেষক মহলে আলোচনা আছে যে এই যে একসময় আওয়ামী লীগের সাথে যেমন গৃহপালিত একটি বিরোধী দল জাতীয় পার্টি ছিল, ঠিক তেমনি ভাবে জামাতও সেরকম একটি অবস্থা চাইছে। আপনারা খেয়াল করেছেন নির্বাচনের কয়েকদিন আগেও বিএনপি প্রধান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জামাত আমির গিয়েছিলেন এবং জামাত আমির একটি আশাবাদ ব্যক্ত করেছিলেন। তখনও তারা ধরে নিয়েছিল যে তারা ক্ষমতায় যাবে, কিন্তু কোনো কারণে যদি ক্ষমতার মসনদ মিস হয়ে যায়, অন্ততপক্ষে ক্ষমতার অংশীজন হয়ে থাকা যায়, এই জায়গা থেকে জামাত আমির তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিলেন যে আমরা একটা জাতীয় সরকার করতে পারি কিনা, কিংবা আমরা একসাথে সরকার গঠন করতে পারি কিনা। কিন্তু বিএনপি প্রধান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই সময় বিষয়টাকে নাকচ করে দিয়েছিল যে সবাই ক্ষমতায় এলে বিরোধী দলে কে থাকবে। সেই জায়গা থেকে সেই আশায় গুড়ে বালি হয়েছে। কিন্তু জামাত এখনো সেই আশাটা জাগিয়ে রেখেছে। জামাত এখনো ভাবছে যে আমরা যদি বাড়তি একটা চাপ বজায় রাখি বিএনপির উপর, তাহলে বিএনপি হয়তো আমাদেরকে একটা দর কষাকষির সুযোগ দেবে যে তোমরা কি চাও। আমরা তখন সেই দর কষাকষির টেবিলে আমরা এমন একটি প্রস্তাব দেব যে আমাদেরকে ক্ষমতার অংশ করতে হবে, নইলে আমরা রাজপথ গরম করব। আসলে জামাতের এখনকার যে অস্থিরতা তৈরির প্রধানতম কারণ এটাই। এখন দেখার বিষয় বিএনপি এটিকে কিভাবে গ্রহণ করে। কারণ বিএনপির উপর জামাতি, এনসিপি, জঙ্গিদের যেমন চাপ আছে, বিএনপির উপর কিন্তু আন্তর্জাতিক চাপ আছে। আন্তর্জাতিক ভাবে এখানে নানা সমীকরণ আছে। সামনে
আওয়ামী লীগকে ফেরানোর বিষয় আছে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, জামাত জঙ্গি এনসিপির চাপ, এই সব কিছু মিলে বিএনপি আসলে পরিস্থিতি কিভাবে ট্যাকেল করে, জামাতকে ক্ষমতার অংশী করে কিনা, আন্তর্জাতিকভাবে যে চাপ, সেই চাপের জায়গা থেকে জামাতকে অন্ততপক্ষে বিএনপি ক্ষমতার অংশ করবে না। এখন জামাত যদি খুব বেশি বাড়াবাড়ি করে, খুব বেশি সংবিধান বহির্ভূত আচরণ করে, সংবিধানের বহির্ভূত কার্যক্রম করে, আইন বহির্ভূত কার্যক্রম করে, তাহলে আইনের অধীনে আনতে হবে জামাতকে, আইনে ব্যবস্থা নিতে হবে জামাতের বিরুদ্ধে। এখন বিএনপি সেগুলো করে জামাতকে কন্ট্রোল করবে, আন্তর্জাতিকতাবাদ ঠেকাবে, না কি করবে, সেগুলো দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। ঈদের পরে সত্যিকার অর্থে আমি বারবার বলছি যে রাজনীতিতে একটা ভয়াবহ টর্নেডো আসছে। এইসব নানা কারণে জামাত এনসিপি জঙ্গিদের চাপ বিএনপির উপরে, আন্তর্জাতিক চাপ, আওয়ামী লীগ ফেরার চাপ, এই সব কিছু মিলে ঈদের পরে একটা ব্যাপক রাজনৈতিক টর্নেডো আসবে এবং এই টর্নেডোকে বিএনপি কিভাবে থামাবে, এটি বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে আসছে। আমরা সেটি নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।